আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটু তোমাদেরকে মোটিভেট করতে চাইতেছি। একটা যুদ্ধের ছোট্টখাটো একটা গল্প শোনাই তোমাদের। সেটা হচ্ছে ফল অফ বাইজেন্টাইন এম্পায়ার। 1453 সালে সংগঠিত একটা যুদ্ধ, যেখানে অটোম্যান বা উসমানীয় খেলাফতের জয় ঘটে এবং দীর্ঘদিনে প্রায় হাজার বছর ধরে যেই আমাদের বাইজেন্টাইন এম্পায়ারটা ছিল সেটার ফল ঘটে। এবং এই যুদ্ধের মধ্যে আমার কাছে আমার ব্যক্তিগতভাবে অনেক বড় একটা মোটিভেশন বলো বা ইন্সপিরেশন বলো, যাই বলো না কেন, সেইটা আমার কাছে আসে এবং আমি সেটা খুঁজে পাই। তো তোমাদের আমি এই জিনিসটা একটু ধরাই দিই অ্যাজ এ স্টুডেন্ট, তোমাদের জিনিসগুলো খুব ভালো লাগবে এবং খুব মোটিভেট করবে। কারণ এগুলি বাস্তব সব উদাহরণ, তো খুব ট্রিগার করে ইমোশনকে। কাহিনী হচ্ছে, তুমি একটু ফার্স্টে জিওগ্রাফিটা তোমাদের বুঝাই যে বর্তমানের যে তুর্কির যেই রাজধানী বলো বা মেইন শহর বলো ইস্তাম্বুল। ইস্তাম্বুল 1453 পর্যন্ত হচ্ছে বাইজেন্টাইন এম্পায়ারের আন্ডারে ছিল, যেটাকে আমরা চিনি হচ্ছে কনস্ট্যান্টিপোল নামে। এই ইস্তাম্বুলের বাইজেন্টাইন শাসন আমলে, যেটাকে বাংলা বলা হয় রোমান সাম্রাজ্যর আমলে ইস্তাম্বুলকে বলা হয়তো কনস্ট্যান্টিপোল। এবং এইটা বাণিজ্যিকভাবে বলো বা রাজনৈতিকভাবে বলো, শহরটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইস্তাম্বুল একই সাথে এশিয়া এবং একই সাথে ইউরোপের মধ্যে পড়ছে। দ্যাট মিনস এটা এশিয়াকে ইউরোপের সাথে কানেক্ট করে। তো এর যেই সাগরটা পাশে আছে, সেই সাগরের আমার পাশ দিয়ে একটা প্রণালী চলে গেছে। প্রণালী বলতে তো তুমি বুঝো যে সাগর থেকে যেই শাখার মতো বের হয়, উপসাগর টাইপের, যেটা দুইটা মহাদেশকে পৃথক করে। যেরকম নদীর শাখা বের হয়, তো সাগরেরও কিছু শাখার মতো বের হয়ে যেটা দুইটা মহাদেশকে পৃথক করে, সেটাই হচ্ছে আমরা বলি প্রণালী। এই প্রণালীটার নাম হচ্ছে বসফরাস প্রণালী। এশিয়া এবং ইউরোপকে পৃথক করে। তো এই বসফরাস প্রণালীটা আবার ইস্তাম্বুল তথা তৎকালীন কনস্ট্যান্টিপোলের মধ্য দিয়ে আবার আরেকটা শাখায় বিভক্ত হয়ে গেছে। এটার নাম হচ্ছে গোল্ডেন হর্ন। তো এই গোল্ডেন হর্নের এক পাশে হইতেছে ইস্তাম্বুল তথা কনস্ট্যান্টিপোল ছিল, আর এক পাশের একটা জায়গার নাম ছিল গ্যালাটা। তো এই কনস্ট্যান্টিপোলটা হচ্ছে রোমান সাম্রাজ্য তথা বাইজেন্টাইনদের দুর্গ ছিল। এবং এই টোটাল যেই কনস্ট্যান্টিপোল তৎকালীন সময়ে দুইভাবে প্রোটেক্টেড ছিল, ঠিক আছে। এক পাশে হচ্ছে একটা মারাত্মক বড় চওড়া অনেক উঁচা একটা তারা প্রাচীর নির্মাণ করছিল, ঠিক আছে, যেটাকে বলা হয় সম্ভবত, যদি আমি ভুল না করি, সেটা হচ্ছে থিওডোসিয়ান ওয়াল, সামথিং লাইক দ্যাট। এবং সেটা খুবই শক্তিশালী ছিল, যেটা ভেদ করতে প্রায় 1000 বছর ধরে কেউ পারে নাই। অ্যান্ড দ্য থিং ইজ, আর এক পাশে যে গোল্ডেন হর্ন, যে সরু জলরাশির যে জায়গাটা, নদীর বলো বা বড় প্রশস্ত নদী বলো বা একটা উপসাগরের শাখাই বলো, গোল্ডেন হর্ন ইসের মধ্য দিয়ে চলে গেছে, ঠিক ইস্তাম্বুলের পাশে তথা কনস্ট্যান্টিপোলের পাশ দিয়ে চলে গেছে। সেখানে তারা একটা মারাত্মক ট্রিক্স অ্যাপ্লাই করছিল। মানে চিন্তা করো বুদ্ধি কতটা তীক্ষ্ণ। ওরা কি করছিল, এই যেই পানির মধ্য দিয়ে দিয়ে যেন নতুন অন্য কোনো বহিঃশত্রুর জাহাজ বা শিপ তৎকালীন বা তথা নেভি যেন ঢুকতে না পারে, ওই শহরকে আক্রমণ করতে না পারে, পানির মধ্যে দিয়ে বড় বড় শিকল, মোটা মোটা শিকল ফেলায় রাখছিল, যার কারণে ওই শিপগুলো আসতে পারতো না। এছাড়াও অনেক ধরো লম্বা লম্বা পিলার তারা পানির মধ্যে বানায় রাখছিল, অর্থাৎ ওই জাহাজটা চলতে পারতো না ওই ইসের মধ্য দিয়ে, প্রণালী বলতেছি তোমার গোল্ডেন হর্নের মধ্য দিয়ে চলতে পারতো না। ফলে কোনো নেভি ওই গোল্ডেন হর্নে আসতে পারতো না। আর ওই পাশ থেকে স্থল যেই অভিযানটাকে বা শত্রুর যেই স্থলভাগে যে আক্রমণ করবে, সেটাকে প্রতিহত করার জন্য ওরা একটা ওয়াল নির্মাণ করে রাখছিল, থিওদোসিয়ান ওয়াল। এইভাবে ওরা নিজেদেরকে প্রোটেক্টেড রাখছিল এবং একই সাথে বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির বাজারে নিজেদের একটা ওয়েট তারা ভালোই ধরে রাখতে পারতেছিল। কিন্তু 1453 সালের আগে দিয়ে যখন অটোম্যান উসমানীয় খেলাফত, যেটাকে বলা হয় উসমানীয় সাম্রাজ্য, যেটাকে হচ্ছে তোমার পশ্চিমারা সবসময় আসলে ইসলামের ওরা ওয়ার্ডগুলারে করে দেয়, মানে বিকৃত করে দেয়। তো উসমানীয় খেলাফতকে ওরা বলতো হচ্ছে অটোম্যান। তো উসমান অটোম্যান, ঠিক আছে।
যেরকম তোমার আরও আছে, যেমন মিকাইল আলাইহিসসালামের নামটা ওরা পরিবর্তন করে মাইকেল বলে দেয়। তো দ্যাটস ইট। ঠিক একইভাবে ওরা বলতো অটোম্যান সাম্রাজ্য, যেটা ইসলামের ইতিহাসে পাওয়া যায় সেটা হচ্ছে উসমানীয় খেলাফত। তো ওই সময় উসমানীয় খেলাফতের উত্থান ঘটে, তারা ইউরোপ, এশিয়ার সহ অনেক জায়গায় বিস্তার ঘটাতে শুরু করে। তো এমন সময়ে উসমানীয় খেলাফতের যেই সম্রাট যদি তুমি বলো সেটা হচ্ছে সুলতান মেহমুদ টু। আই রিপিট, সুলতান মেহমুদ টু, যার বয়স ছিল তৎকালীন সময় 21 বছর। আমার চাইতে জুনিয়র, সে টু সে ধরো আমার চাইতে জুনিয়র, আমার বয়স এখন 25, তাহলে আমার চাইতে জুনিয়র একজন ছেলে। সে বলল যে না, এখন সময় আসছে, সেটা হচ্ছে আমাদেরকে কনস্ট্যান্টিনোপল বিজয় করতে হবে এবং বাইজেন্টাইনদের উৎখাত করতে হবে। বাইজেন্টাইনরা সাধারণত গ্রিক ইন অরিজিন ছিল, ওই ল্যাটিন আমেরিকা তাদের ভাষা ছিল, এবং অবশ্যই তারা নন ইসলামিক ছিল, এবং ওই ইস্তাম্বুল শহরটাকে তারা খুব ভালোভাবেই দখল করতে পারছিল। তো সো দ্যাটস ওয়াই যখন সুলতান মেহমুদ টু চিন্তা করলো যে আমাদের বাইজেন্টাইনদের উৎখাত করতে হবে যদি আমরা এশিয়া এবং ইউরোপে বিস্তার ঘটাইতে চাই রাজনৈতিকভাবে, এবং তোমার রাজনৈতিকভাবে বলো, বাণিজ্যিকভাবে বলো, বা ইসলামের দৃষ্টিকোণ থেকে বলো, সো এটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। আজকে হোক কালকে হোক এটা করতেই হইতো। এবং তৎকালীন উসমানীয় খেলাফতের সময় উসমানীয় খেলাফতের উত্থানটা এরকম হয়েছিল যে যখন উসমানীয় খেলাফতের কোনো নেভাল বহর, যেটাকে আমরা বলি, অনেকগুলো শিপের বহর থাকতো, যখন কোনো ইউরোপের বন্দর দেওয়া যাইতো, ওদের বললাম উন্মুক্ত, কেউ ওদের বাধা দিত না, এরকম লেভেলের শক্তি হয়ে গেছিলো। ওয়ান কাইন্ড অফ ওই 15 শতকের সুপার পাওয়ার বলা যায়, যে ওইখানের ইউরোপের যেই গির্জাগুলো ছিল তারা ঘন্টা বাজানো বন্ধ করে দিত এই ভয়ে যে ওরা ওই ঘন্টা শুনে উত্তেজিত হয়ে আমাদেরকে, মানে ওদেরকে অ্যাটাক করবে, এরকম সুপার পাওয়ার হয়ে গেছিল। তো যখন ও চিন্তা করলো যে কনস্ট্যান্টিনোপলকে অ্যাটাক করতে হবে, তখন ফার্স্ট বাধাটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ওই থিওডোসিয়ান ওয়ালটা, স্থলপথে যেহেতু আঘাতটা ফাস্ট করবে। দ্বিতীয় বাধা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে আমাদের গোল্ডেন হর্নে ওরা যেই বাধাটা দিয়ে রাখছিল প্রচুর প্রচুর পিলার শিকল দিয়ে, কারণ নেভিটা ওই দিক থেকে না গেলে, দুই দিক থেকে অ্যাটাক না হইলে কনস্ট্যান্টিনোপলকে তোমার জয় করা সম্ভব না। তো এখন কি করলো, একদিকে সুলতান মেহমুদ টু নতুন ধরনের কামান আবিষ্কার করলো ইঞ্জিনিয়ারদের দিয়ে, যেই কামানের গোলাগুলা ছিল অত্যন্ত শক্তিশালী, যেটার একটা গোলা মোটামুটি তোমার ওই ওয়ালটাকে ধ্বংস করে দিতে সক্ষম। এত বড়, এত মোটা, বিশাল বিশাল সাইজের কামান। কিন্তু এতে বললাম শেখ মেহমুদ টু বুঝতে পারছে যে এর মাধ্যমে শুধু কনস্ট্যান্টিনোপল জয় করা সম্ভব না। দ্য থিং ইজ, যেইখানে আসলে আমি তোমাকে পয়েন্টটায় নিয়ে আসলাম, তোমার মাথার মধ্যে সব সেট আপ করে দিয়ে আসলাম এই কথাটা বলার জন্য, তাহলে কি করতে হবে, গোল্ডেন হর্নে উসমানীয় খেলাফতের যে নেভিটারে পাঠাইতে হবে। কিভাবে পাঠাবো মনে আছে, আমি বলছিলাম গোল্ডেন হর্নের এক পাশে কনস্ট্যান্টিনোপল, আর এক পাশে হইতেছে গ্যালাটা নামক যেই জায়গাটা বলা হয়। তো গ্যালাটা হইতেছে একটা পাহাড়ি জায়গা। এখন এক পাশে সমুদ্রতে ঢুকতে হলে গোল্ডেন হর্নদের ঢুকতে হবে যদি আমি কনস্ট্যান্টিনোপলকে অ্যাটাক করতে চাই নেভি শিপ দিয়ে, কিন্তু সেটা সম্ভব না, কারণ গোল্ডেন হর্নে ঢুকতে পারতেছে না। তাহলে গোল্ডেন হর্নে ঢুকার একমাত্র রাস্তা হইতেছে গ্যালাটার যে পাহাড়ি ভূমিটা আছে, যে পাহাড়ি এলাকাটা আছে, যে পাহাড়গুলো আছে, এইটা পার হয়ে শিপগুলারে ঢুকাইতে হবে। এখন তখন তো এরকম ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, যে ছোট ছোট শিপ বানায়, ট্রলার বানায়, স্পিড বোট বানায় তোমার ওইখানে পাঠাই দিবে, গোল্ডেন হর্নে পাঠাই দিবে। এই জায়গাটাই হচ্ছে মানুষের বিশ্বাস। সুলতান মেহমুদ টু এটা চিন্তা করলো, বিশ্বাস করলো, অ্যান্ড সেটা অ্যাপ্লাই করলো। কি করলো, সে বললো যে আমি স্থলভাগের মধ্য দিয়ে শিপ নিয়ে যাবো। 1453 সালের ঘটনা। সুলতান মেহমুদ 21 বয়সের একটা ছেলে, সে বলতেছে আমি শিপ চালাবো কিসের মধ্যে দিয়ে, মাটির উপর দিয়ে। কি করলো, বেশ কয়েক সপ্তাহ ধরে তারা পাশের সমুদ্রের যে জায়গাটা ছিল, সমুদ্র থেকে তোমার বসফরাস প্রণালী পর্যন্ত শিপ যাইতে পারে, বাট বসফরাস প্রণালী হয়ে গোল্ডেন হর্নে ঢুকতে পারে না, ওই মুখে হইতেছে ওরা বাধা দিয়ে রাখছে। তো ওই বসফরাস প্রণালী থেকে গ্যালাটার মধ্য দিয়ে ওরা রাস্তা কাটা শুরু করলো। পাহাড়ি রাস্তা, সমভূমি, উচ্চ ও সমতল, পাহাড়ি রাস্তাকে সমতল ভূমিতে পরিণত করা হলো রাস্তার জন্য। পাহাড়ের রাস্তা যেরকম দেখছো সেইভাবে, এবং শুধু এটা উপরের দিক না, মানে
একটা সমতলভাবে একটা রাস্তা তৈরি করলো, শুধু রাস্তা না, রাস্তার উপর একটার পর একটা কাঠের গুঁড়ি ফেলানো হয়েছে, গাছ কাইটে কাঠের গুঁড়ির উপর তেল এবং গ্রিজ লাগানো হয়েছে যেন ওই কাঠের গুঁড়ির উপর দিয়ে শিপগুলারে টাইনা নেওয়া যায়। এইভাবে প্রায় 2-3 সপ্তাহ ধরে যখন হাজার হাজার সৈন্য তোমার পাহাড় কাইটে রাস্তা বানায়, কাঠের গুঁড়ি ফেলায়, তার উপর তেল গ্রিজ লাগাইলো। অনেক ক্ষেত্রে এটাও পাওয়া যায় যে শিপেও আলাদা করে চাক্কা লাগানো হয়েছিল, শিপের নিচে আলাদা করে চাক্কা লাগানো হয়েছে। সেই প্রায় এক রাতের মধ্যে কল্পনাও করতে পারে নাই যেরকম একটা জিনিস ঘটবে। তোমার বাইজেন্টাইনরা ওই এক রাতের মধ্যে প্রায় 60 থেকে 70টা শিপ গেলাটার যেই পাহাড়ি রাস্তাটা ছিল, পাহাড়ি ভূমিটা ছিল, পাহাড়ি এলাকা ছিল, সেইখানের মধ্য দিয়ে ওই রাস্তা তৈরি করা রাস্তার উপরে যে গুড়ি ফেলানো হয়েছে, কাঠের গুড়ি, একটা সারি 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 গুড়ি, হাজার হাজার গুড়ির উপর দিয়ে টাইনে নিয়ে গোল্ডেন হর্নে ফেলাই দিল। এক পাশ থেকে ঠিক ওই সময় একদিক থেকে তোমার ওই স্থলপথে ওয়ালটা অ্যাটাক হইলো, ওয়াল ভেঙে গেল, সৈন্য ওদিক দিয়ে ঢুকলো, বাইজেন্টাইনদের আক্রমণ করলো, এদিক থেকে নেভি অ্যাটাক করলো। ফলে 1453 সালে বাইজেন্টাইন এম্পায়ারের ফল ঘটে এবং উসমানীয় খেলাফত কনস্ট্যান্টিনোপল তথা ইস্তাম্বুল শহরটা জয় করে। এখন তোমাদের এরকম ইতিহাস বইয়া লাভ কি? তোমার মেডিকেল পড়বা, তোমাদের মেডিসিন, আমার চ্যানেল টার্গেট তো মেডিকেল স্টুডেন্টের, আমি পড়াই মেডিকেল। তো আমার আসলে এই হিস্ট্রি নিয়ে কেন কথা বলা হইতেছে, মানুষের বিশ্বাস এবং কনফিডেন্স মানুষরে কই নেওয়া যায়। তুমি যে জিনিসটা ভাবতেও পারো না, বাইজেন্টাইনরা ভাবতেও পারে না ওই সময় যে পাহাড় কাইটে রাস্তা বানায়, সেখানে গুড়ি লাগায়, সেইখানে আবার গ্রিজ খায় 60 থেকে 70টা জাহাজ গোল্ডেন হর্নে ঢুকবে, এটা তো কল্পনারও বাইরে। কিন্তু সুলতান মাহমুদ তো বিশ্বাস করছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস করছে, নিজের উপর কনফিডেন্স ছিল, নিজের উপর বিশ্বাস করছে। এই বিশ্বাসের জায়গাটা বললাম সে, এবং দেখতে পাইছে না আমি এটা ইনশাল্লাহ সফল হবই। ঠিক আছে, এটা যে করতে যে বাধা আসে নাই তা না, প্রচুর বাধা আসছে, বাট সে বললাম বিশ্বাস যেহেতু একবার করছে এটা আমি করবই। দ্যাটস দ্য থিং, যে তোমার আমি এই মোটিভেশনটাই আসলে তোমাদেরকে বলতে চাইতেছিলাম যে আমি নিজের উপর যে বিশ্বাসটা করি, আমি নিজেকে যেখানে দেখতে চাই, আজ হোক কাল হোক ওই জায়গায় আমি যাবই ইনশাল্লাহ। তোমার আজকে পড়া নিয়ে তুমি খুব কি বলবো ফ্রাস্ট্রেটেড হয়ে আসো, বা যার সেকেন্ড টাইমার্স, স্পেশালি আমার ব্যাচে অনেক সেকেন্ড টাইমার্স আছে, 600+ সেকেন্ড টাইমার্স আছে, তারাও হতাশ হয়ে যেতেছো, তোমার গ্যাপ পড়তেছে, তুমি চান্স পাও না, এই পানো সেটা পাও না। কথাটা সেইটা না, কথাটা হইতেছে তোমার কনফিডেন্সে, তোমার বিলিফ, তোমার বিশ্বাসের জায়গাটা উইক। তুমি যদি ভাবো যে তোমার এত সমস্যা আছে, তাদের আচ্ছা সুলতান মাহমুদ কি ভাবতে পারতো না ধর গোল্ডেন হর্নে আমি শিপ নিতে পারবো না, সমস্যা নাই, আমি এখানে অ্যাটাক না করি, বাট হি ডিড ইট। গোল্ডেন হর্নে ঢুকতে পারে নাই, ঢুকাইছে, সে পাহাড় দিয়ে শিপ নিয়ে গেছে। তুমি জিনিসটা চিন্তা করো, তোমার হয়তোবা হাজারো সমস্যা হইতে পারে, তোমার হয়তোবা মানে ফাইন্যান্সিয়াল প্রবলেম বলো, ইকোনমিক্যাল প্রবলেম বলো, ফ্যামিলিয়ার প্রবলেম বলো, বা তোমার সব কিছু ঠিক আছে, বাট তোমার পড়া তুমি পারো না, সহজ বুঝো না, তুমি পারো না, নাম্বার তুলতে আসতেছে না কোনোভাবে, হাজারটা তোমার সমস্যা হতে পারে, বাট দ্য থিং ইজ আমি পারবই, আমি করবই, আমি ইনশাল্লাহ সাকসেসফুল হবই। এই যেই জেদি টাইপের মনোভাব, কনফিডেন্টলি জেদি হওয়াটা, ইগোয়েস্টিক যে মনোভাবটা, এইটা তুমি তোমার মধ্যে ধারণ করো ভাই। প্রত্যেকটা স্টুডেন্ট যে এই ভিডিওটা দেখবা, একজন হলে একজন দেখো, 1000 জনে হলে 1000 জন দেখো, প্রত্যেকটা স্টুডেন্টের আমি মনে করি এই বিলিফটা, এই কনফিডেন্সটা রাখা উচিত। বেস্ট অফ লাক, টাটা।